আমরা জানি যে টিপু সুলতান ব্রিটিশদের হাতে অত্যাচারিত হয়েছে, তাদের ফ্যামিলি কলকাতায় চলে আসে। কলকাতায় আসার পরে তারা আনোয়ার শাহ রোডের কাছাকাছি জায়গায় বসবাস করলেও তাদের কিন্তু ওয়াকফ সম্পত্তি কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। প্রথমে আপনারা বললাম যে এটা শাহানি বেগম মসজিদ, অর্থাৎ একটি মহিলার নামে এই ওয়াকফ সম্পত্তি। আজকে ওয়াকফকে নিয়ে যে বিতর্ক, তার একটা বড় কারণ ওয়াকফ সম্পর্কে একটা ভীষণ রকমের অজ্ঞতা আমাদের সমাজে রয়েছে। বিরোধীদের আপত্তি ধোপে টেকেনি। মোদী সরকারের ওয়াকফ সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে যৌথ সংসদীয় কমিটি। এবার লোকসভা রাজ্যসভায় পাশের অপেক্ষা। তারপর রাষ্ট্রপতি সিলমোহর দিলে দেশ জুড়ে লাগু হবে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। ওয়াকফ মূলত আল্লাহর নামে দান করা সম্পত্তি, যার মূল উদ্দেশ্য জনহিতকর কাজ। এবং ওয়াকফ তিন প্রকারের হতে পারে, মূলত দু প্রকার আমরা জানি। একটা হচ্ছে যে ফ্যামিলি ওয়াকফ, আর হচ্ছে পাবলিক ওয়াকফ। আবার একটি সম্পত্তি পাবলিক এবং ফ্যামিলি মিলিয়েও হতে পারে। আর্লি মেডিভেল সময়ে সুফি সেন্ট এবং ট্রেডাররা যখন এসেছিলেন ভারতবর্ষে, তারা এই মূলত সুফি সেন্টরা তারা নানা রকমের খানকা তৈরি করেছিলেন। কলকাতাতে খানকা শরীফ আছে, তালতলাতে এবং হুগলি জেলাতে এবং বিভিন্ন জেলাতে, আমরা বর্ধমান জেলাতে এরকমের খানকার, মেদিনীপুর জেলাতে এরকম খানকার অস্তিত্ব পাই, যেখানে মূলত সুফি সেন্টরা তাদের মুরিদদের সাথে, অর্থাৎ তাদের ফলোয়ারদের সঙ্গে বসে ধর্মীয় আলোচনা, আধ্যাত্মিক আলোচনা করে। এটাকে খানকা বলে। খানকা ছাড়াও আমরা দেখতে পেলাম যে মসজিদ এবং মাদ্রাসা, মক্তব, এইগুলোকে ওয়াকফ প্রপার্টি হিসেবে আমরা দেখলাম যে ডিক্লেয়ার করা হয়। এটার মূল উদ্দেশ্য যে ঈশ্বরের নামে দান করা জমি, যার জনহিতকর কাজে, মূলত মুসলমান সম্প্রদায়ের জনহিতকর কাজে এগুলোকে ব্যবহৃত হয়। এটা থেকে কিন্তু প্রাইভেট এন্টারপ্রেনিউরশিপ বা ব্যক্তিগতভাবে লাভ করার, যদিও ওয়াকফুল আওলাদ, যেটা পারিবারিক যে ওয়াকফ থাকে, সেখান থেকে তার রেন্ট নিয়ে কিন্তু অনেক পরিবার চলে। কিন্তু এর মূল উদ্দেশ্য হচ্ছে যে জনহিতকর কাজ। যেমনভাবে আমরা জানি যে কলকাতা শহরে যে ইসলামিয়া হসপিটাল, এদের কিন্তু অনেক এরকম ধরনের সম্পত্তি আছে, যার রেভিনিউ দিয়ে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা তারা দিতে পারছে। পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানকার বাংলার, বিশেষ করে মালদায় গৌড়ে যখন লক্ষণ সেন রাজ করছিলেন, তারাও কিন্তু এই ধরনের সম্পত্তিকে স্বীকার করে নিয়েছিলেন এবং এগুলো ট্যাক্স ফ্রি হতো তখনকার যুগে। খানিকটা নিপীড়ন শুরু হয়েছিল ব্রিটিশ আমলে, তারা এই ওয়াকফ সম্পত্তিগুলোকে স্বীকার করতে চাইতেন না, ট্যাক্স থেকে মুক্তি দিতে চাইতো না। তার ফলে একটি জটিলতা তৈরি হয়েছিল। 1954 একটা ওয়াকফ অ্যাক্ট তৈরি হয়, যার মাধ্যমে আবেদন করা হয় যে সমস্ত ওয়াকফকে একটা নথিভুক্ত করা হোক। কিন্তু অনেকেই ওয়াকফ, যাদের ফ্যামিলি ওয়াকফ, তারা কিন্তু নথিভুক্ত করেনি। কলকাতাতে প্রায় 500-550 মতো মসজিদ আছে, তার অধিকাংশই কিন্তু ওয়াকফের নথিভুক্ত, কিন্তু সব নয়। এটা আমি বারবার বলতে চাইছি যে সব সম্পত্তি ওয়াকফের মধ্যে নথিভুক্ত নয়। দেশ ভাগের আগে কলকাতার মুসলমানরা সারা শহর জুড়ে ছিল, অর্থাৎ এমন কোনো ওয়ার্ড নেই যেখানে মুসলমানরা নেই বা মসজিদ নেই। তো যখন দেশভাগের ফলে এই জনবিন্যাসের পরিবর্তন হলো, তখন কিছু কিছু জায়গা তাদেরকে ছেড়ে চলে আসতে হলো। আমি যদি উদাহরণ হিসেবে বলি, দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা খানিকটা মুসলমান শূন্য হয়ে গেল, তাদেরকে চলে আসতে হলো পার্ক সার্কাস, রাজাবাজার, খিদিরপুর বা মমিনপুরের মতো জায়গাতে। তো সেই সব জায়গায় প্রচণ্ড পরিমাণে ওয়াকফ সম্পত্তি ছিল, যেগুলো কিন্তু অনেকটা সরকারিভাবে বা বেসরকারিভাবে জবরদখল হয়েছে এবং খুব কম টাকায় তাদের যে রেন্ট পাওয়া যায়। আমি যদি কয়েকটা সম্পত্তির কথা উল্লেখ করি, তাহলে দক্ষিণ কলকাতায় যদি বলি, গলফ ক্লাবের কিন্তু একটা অংশ, তার মধ্যে একটা মসজিদও আছে, একটা অংশ কিন্তু ওয়াকফের সম্পত্তি। বা গড়িয়াহাট মার্কেটের কাছে যে মসজিদ এবং তাকে কেন্দ্র করে যে সম্পত্তি বহুদিন ধরে বেদখল হয়েছিল, সেটাও কিন্তু আমরা জানতে পারি যেটা ওয়াকফ সম্পত্তির মধ্যে পড়ে। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী দেশজুড়ে 5.7 লক্ষ একর জমি এবং 4.9 লক্ষ সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে। টাকায় যার মূল্য প্রায় 5.5 লক্ষ টাকা। ভারতের জমির মালিকানার নিরিখে ওয়াকফ বোর্ড তৃতীয়। ভারতীয় রেল এবং সেনাবাহিনীর পরেই বোর্ডের স্থান। কেন্দ্রের অভিযোগ, ওয়াকফ সম্পত্তি নিয়ে বেলাগাম দুর্নীতি চলে। ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে অধিগ্রহণ করার অভিযোগ রয়েছে সরকার এবং ওয়াকফ বোর্ড দু তরফের বিরুদ্ধেই। 2004 সালে বহুজাতিক কর্পোরেট সংস্থার কাছে 1630 একর ওয়াকফ জমি বিক্রি করে দেয় অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার। দিল্লিতে নামমাত্র টাকায় ওয়াকফ সম্পত্তি লিজ দেওয়ার বহু অভিযোগ রয়েছে। 2005 সালে উত্তরপ্রদেশের ওয়াকফ বোর্ড তাজমহলকে ওয়াকফ তালিকাভুক্ত করে।
বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সারা দেশে ওয়াকফ সম্পত্তির মালিকানা নিয়ে 40,951টি মামলা রয়েছে ওয়াকফ ট্রাইব্যুনালে। কেন্দ্রের দাবি, ওয়াকফে স্বচ্ছতা আনতেই সংশোধনী প্রয়োজন। কোন জায়গায় দুর্নীতি নেই, যেখানে সম্পত্তি আছে নিশ্চয়ই এর মধ্যে দুর্নীতি আছে, সেইটাকে মুক্ত করার জন্য এরকম একটা অ্যাক্টের দরকার নেই, বরঞ্চ সেখানে অনেক বেশি অর্থ সাহায্য করে তাকে দুর্নীতিমুক্ত করার যে প্রক্রিয়াগুলো সেগুলো করা দরকার। নিশ্চয়ই দুর্নীতি আছে, এবং বিশেষ করে যে ফ্যামিলি ওয়াকফগুলো, সেখানে নিজেদের ভাই ভাইয়ের মধ্যে লড়াই, সম্পত্তিকে কেন্দ্র করে যে বিবাদ, এর মধ্যে মিসম্যানেজমেন্ট, দুর্নীতি, এবং এখান থেকে আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই, সব ধরনের রাজনৈতিক নেতা নেত্রীরা এই ওয়াকফের দুর্নীতিতে তারা উপকৃত হয়েছে। কেন, এর যে সম্পত্তি, আমরা জানি যে কলকাতার খুব নামি জায়গায় প্রপার্টি আছে, এবং সেগুলো কিন্তু সব দলের রাজনৈতিক নেতারা খানিকটা দখল করে বসে আছে। সেগুলো নিশ্চয়ই এই প্রশ্নগুলোকে ওঠা দরকার। এটা হচ্ছে যে ঈশ্বরের নামে দান করা কোনো সম্পত্তিতে সরকার এরকমভাবে নিজেদের একটা কর্তৃত্ব ফলাতে চাইছে, তার মানে একটু ধর্মীয় পরিসরে, যেটা আমাদের সংবিধান বলা হয়েছে যে ধর্ম পালন এবং ধর্মীয় আচার আচরণ পালন করা সংবিধান তা এর রক্ষা করবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা বড় আঘাত, যে তাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব প্রতিষ্ঠানকে পরিচালনার ক্ষেত্রে সরকারের একটা অস্তিত্ব ঢুকে পড়ছে। যে সংশোধনী বিল আনা আছে সেখানে বলা হচ্ছে যে এমএলএ এমপিদের প্রতিনিধিত্ব থাকবে। এর ফলে আমরা যদি পরিসংখ্যান দেখি, ভারতের লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলোয় মুসলমানদের প্রতিনিধিত্ব সবচেয়ে কম স্বাধীনতার পর। এর ফলে ওয়াকফ ম্যানেজমেন্টের যে প্রস্তাবিত কাঠামো, সেখানে কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব প্রায় তলানিতে এসে থাকবে। আর দ্বিতীয় যেই জিনিসটা, এতদিন পর্যন্ত ওয়াকফ বোর্ড রাজ্য সরকারগুলো পরিচালনা করত, এখন কিন্তু এটাকে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ একটা সেন্ট্রালাইজ প্রসেসের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। তার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে নীতি, যে এক দেশ এক ইলেকশন এক পরিচালনা ব্যবস্থা, অর্থাৎ এই সেন্ট্রালাইজ ব্যবস্থার মাধ্যমে ওয়াকফকে আনতে চাইছে। ছোটোখাটো ব্যাপারেও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে যেতে হবে। তো এইটা একটা ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, তার উপরে কিন্তু সরাসরি একটা আঘাত আনছে এই ব্যবস্থা। তৃতীয়ত, আমরা জানি নানান পরিসংখ্যান, সেন্সাস বহুদিন হয়নি, তার সত্ত্বেও আমরা জাতীয় নমুনা সমীক্ষা এবং ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে থেকে দেখতে পাচ্ছি যে ইনসিডেন্ট অ্যান্ড ইন্টেন্সিটি অফ পভার্টি, অর্থাৎ যে দারিদ্রতার সংখ্যা এখনও মুসলমানদের মধ্যে বেশি। এই ওয়াকফ সম্পত্তির মাধ্যমে কিন্তু নানা রকম উন্নয়নের কাজ চলে, এইটা ক্ষতিগ্রস্ত হবে বলে একটা ভীষণভাবে আশঙ্কা করা হচ্ছে। আমরা পরিসংখ্যানগুলো দেখলেই বুঝতে পারবো। মুসলমানদের অন্য ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, জনপ্রতিনিধিত্বে, নানান জায়গায় এত প্রতিনিধিত্ব কম। একটি জায়গায় তাদের একটি সম্পত্তির অধিকার ছিল, সেই সম্পত্তির অধিকার কেড়ে নিয়ে তাদেরকে খানিকটা আবার আরও মার্জিনে ফেলে দেবার চেষ্টায় একটা লক্ষ্য এই ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিল, এবং সেই জন্যই সারা দেশ জুড়ে এর প্রতিবাদ চলছিল। কিন্তু আমরা মুসলমান সম্প্রদায়ের বাইরে এইটা নিয়ে কথা বলতে কম দেখলাম। তার একটা বড় কারণ, ওয়াকফ সম্পর্কে কিন্তু এত ক্ল্যারিটি আগে কখনো ছিল না। এটা খানিকটা একটা অনালোচিত বিষয়, যার ফলে আমরা জানতাম না ওয়াকফ বলতে কি, এর অর্থ কি, এর কত সম্পত্তি কি।